আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দরা। আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যে গল্প খুবই ইউনিক এবং এই গল্প শোনার পরে আপনিও অবাক হয়ে যাবেন। এক ভিন্ন জগতের গল্প, এক অন্য আমি। গল্প যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করি আমরা। এক অন্য আমি, গল্প শিহাব হোসেনের লেখা। শুরু করি। তোর মতো সন্তান আমাদের দরকার নেই, তুই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা, তোর মুখ দেখতে চাই না। মায়ের চিৎকার করে বলা কথাগুলো অয়নের বুকে লাহুল লাগল। মা ঘরের মেঝেতে বসে আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদছেন। অয়ন দরজার চৌকাঠে দাঁড়িয়ে একবার মায়ের দিকে তাকালো, কিন্তু তার মুখে কোনো কথা নেই। কী বা বলবে সে? অভাব আর দেনার দায়ে জর্জরিত সংসারে আবেগ বা যুক্তি দুটোই বড় মূল্যহীন। বাবার পেনশনের টাকা ফুরিয়েছে কবেই, এখন পাওনাদারদের গালাগালিজই নিত্যদিনের সঙ্গী। বুক ভরা দীর্ঘশ্বাস চেপে অয়ন এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। গন্তব্যহীনভাবে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো স্টেশনে। সিমেন্টের বেঞ্চটিতায় ধপ করে বসে পড়ল সে। আজ সাবিহা তাকে দেখা করতে বলেছে, হয়তো এটাই শেষ দেখা। একটু পর সাবিহা এলো, পরনে নীল সালোয়ার কামিজ, কিন্তু চিরচেনা সেই উজ্জ্বলতা আজ তার মুখে নেই। সাবিহার মনটা ভীষণ ভার। সে কোনো কথা না বলে চুপচাপ অয়নের পাশে এসে বসল। স্টেশনের কোলাহলের মাঝেও তাদের দুজনের মাঝখানে যেন এক অস্বস্তিকর নীরবতা। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাবিহা বলল, আমি আর বাবা মাকে মানাতে পারলাম না অয়ন, তারা আমার বিয়ে ঠিক করেছে, আগামী সপ্তাহেই এঙ্গেজমেন্ট। অয়ন মাটির দিকে তাকিয়ে রইল। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, তুমি কিছুই করতে পারলে না, না একটা চাকরি জোটাতে পারলে, না অন্য কিছু। কত হেল্প করলাম আমি তোমাকে, টিউশনি থেকে শুরু করে সিভি ড্রপ আরও কত কি, কিন্তু ফল শূন্য। অয়ন খুব নিচু গলায় উত্তর দিল, আমি তো চেষ্টা করলাম সাবিহা। সাবিহা কিছুটা ঝাঁজের সঙ্গেই বলল, কিছু করনি তুমি, সবসময় বন্ধুদের সঙ্গে আড্ডা ঘোরাফেরা, এছাড়া আর কি করেছ? সিরিয়াস হলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। যাই হোক, আর কিছু বলতে চাই না, ভালো থেকো, আমি গেলাম। সাবিহা উঠে চলে গেল, একবারও পেছনে ফিরে তাকালো না। অয়ন ঝাপসা চোখে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল গালে। সব দিক থেকে সে আজ বড় একা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। স্টেশনের হলুদ ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠল একে একে, কিন্তু অয়নের মনের ভেতর তখন শুধুই ঘুটঘুটে অন্ধকার। বাবার দেনার চাপ ইদানিং অসহ্য হয়ে উঠেছে। পাওনাদাররা এখন আর শুধু গালি দেয় না, ইদানিং বাড়িতে এসে মারধরের হুমকি দিয়ে যাচ্ছে। বাবার অপমানিত মুখ আর মায়ের কান্না সে আর সহ্য করতে পারছে না। অয়ন ভাবল, তার বেঁচে থাকার কোনো মানে নেই। সে পরিবারের বোঝা, প্রেমিকার কাছে ব্যর্থ। একমাত্র উপায় আত্মহত্যা। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, ঝিকঝিক শব্দে মাটি কাঁপছে। অয়ন বেঞ্চ ছেড়ে উঠল, প্ল্যাটফর্মের একেবারে কিনারায় এসে দাঁড়াল। ট্রেনটা দ্রুতগতিতে এগিয়ে আসছে, হেডলাইটের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অয়ন চোখ বন্ধ করল। জীবনের সব ব্যর্থতা মুছে ফেলার এটাই তো সুযোগ। ট্রেনটা যখন একদম কাছে, বাতাসের ঝাপটা যখন তার গায়ে লাগছে, ঠিক তখনই কেউ একজন তার হাত ধরে হ্যাচকা টান দিল। ছিটকে গিয়ে ওপাশের লাইনের উপর পড়ল অয়ন। ট্রেনটা বিকট শব্দে পাশ দিয়ে চলে গেল। অয়ন ভয়ে কাঁপছে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় সে দেখল তার সামনে এক লোক দাঁড়িয়ে। লোকটার বেশভূষা অদ্ভুত, পরনে সাদা অ্যাপ্রন, অনেকটা ডাক্তারদের মতো, কিন্তু চোখে মুখে এক পাগলাটে ভাব। এলোমেলো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। লোকটি অয়নের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, ব্যর্থ হয়ে আত্মহত্যা করবি কেন? মরে গেলে তো সব শেষ। তার চেয়ে অন্য পৃথিবীতে গিয়ে দেখে আয় তুই কেন ব্যর্থ আর অন্য তুই কেন সফল। অয়ন ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, মানে? লোকটি নিচু হয়ে অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, মানে হলো মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। এটা এমন এক দুনিয়া যা আমাদের পৃথিবীর মতোই, কিন্তু হতে পারে সেটা এর চেয়েও উন্নত। আমাদের মতো কেউ সেখানে রয়েছে, শুধু জীবন যাপন সবটাই আলাদা। আর সেখানে হয়তো তুই চরম সফল। যা সেখানে, পারলে ওখানে গিয়ে নিজের জীবনটা নতুন করে সাজা, রাজত্ব কর সেখানে। অয়ন কিছুই বুঝতে পারছে না, স্বপ্ন দেখছে নাকি সত্যি ঠাহর করতে পারছে না। লোকটি পকেট থেকে একটা অদ্ভুত দর্শন আংটি বের করল। আংটিটা থেকে হালকা নীলচে আলো বের হচ্ছে। সে অয়নের হাতে আংটিটা দিয়ে বলল, এই নে, এটা সাধারণ আংটি নয়, এটা তোকে ওই ইউনিভার্সে ইনভিজিবল বা অদৃশ্য রাখবে। আবার যখন তুই চাইবি তখন সবার সামনে দৃশ্যমান করবে। সেখানে তুই নিজের জীবনের শুরু থেকে সব দেখতে পাবি, নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ পাবি। কথা শেষ করেই লোকটি পকেট থেকে একটা রিমোটের মতো যন্ত্র বের করে কিছু একটা টিপল। সঙ্গে সঙ্গে তাদের সামনে বিশাল এক আলোকময় দরজা খুলে গেল। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়।
অয়ন কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাকে ধরে এক ধাক্কা দিল দরজার দিকে। যা, নিজের ভাগ্য নিজেই দেখে আয়। পড়ে যাওয়ার মুহূর্তে অয়ন শুনল লোকটির শেষ কথাগুলো। মনে রাখিস, ওই আংটির 3টি প্যাচ রয়েছে। প্রথম প্যাচে তুই অদৃশ্য হবি, দ্বিতীয় প্যাচে সবার সামনে আসবি, আর তৃতীয় প্যাচ ঘোরালে আবার এই পৃথিবীতে ফিরে আসবি। কথাগুলো অয়নের কানে পৌঁছালো বটে, কিন্তু তার মনে হল সে এক অনন্ত শূন্যতায় ভেসে যাচ্ছে। চারিদিক শুধু আলো আর আলো। পরিচিত পৃথিবী, মা, বাবা, সাবিহা সবকিছু মিলিয়ে যাচ্ছে। সে এক অন্য জগতে পাড়ি দিচ্ছে, যেখানে অপেক্ষা করছে এক অজানা ভবিষ্যৎ। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। একটা বিশাল ঘরের মাঝখানে বসে আছে এক আবছা অবয়ব। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু টেবিলের ওপর রাখা মোবাইল ফোনের স্ক্রিনের নীলচে আলোতে তার হাতের আঙুলগুলো চকচক করছে। নিস্তব্ধতা ভেঙে ভারী আর গম্ভীর যান্ত্রিক স্বরে অবয়বটি বলে উঠল, ইভান কখনো কারো কাছে নত হয়নি, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তোর মতো দুদিনের এমপি আমার কিছুই করতে পারবি না। আমি কখনো আমার প্রতিদ্বন্দ্বী জিয়ে রাখি না। যদি কেউ আমার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে তাকে গোড়াশুদ্ধ উপড়ে ফেলব। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই সে টেবিল থেকে ফোনটা তুলে নিল। ধীরস্থির ভঙ্গিতে একটা নাম্বারে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই ইভানের কণ্ঠে ঝরে পড়ল ঠান্ডা মৃত্যুর পরোয়ানা। আজ রাতের পর যেন এমপি রতন নামের কেউ আর জীবিত না থাকে, কাজটা যেন নিখুঁত হয়। ওপাশ থেকে যান্ত্রিক কিন্তু দ্রুত উত্তর এলো, চিন্তা করবেন না স্যার, 2 ঘন্টার মধ্যে ওর কোনো অস্তিত্ব থাকবে না। ফোনটা কেটে টেবিলে রাখল ইভান। অন্ধকারে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর হাসি। এক অচেনা শহরের শক্ত মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে অয়ন। কতক্ষণ এভাবে ছিল সে জানে না। যখন জ্ঞান ফিরল, তখন মাথাটা ভনভন করছে, শরীরটা টলমল করছে, যেন প্রবল কোনো ঝড়ের ধকল গেছে তার ওপর দিয়ে। সে কষ্ট করে উঠে দাঁড়াল। চোখ রগড়ে চারপাশটা দেখতেই অয়নের চক্ষু চড়ক গাছ হল। সে দাঁড়িয়ে আছে তাদের শহরের সেই পুরনো মাঠটায়, কিন্তু না, এটা সেই মাঠ নয়। এই মাঠ অনেক বেশি চকচকে, আধুনিক। চারপাশের বিল্ডিংগুলো সুউচ্চ, রাস্তায় অদ্ভুত সব গাড়ি চলছে, যা সে আগে কখনো দেখেনি। সবকিছু কেমন যেন উন্নত আর গোছানো। আমি কি স্বপ্ন দেখছি, নাকি ওই পাগলা ডাক্তারের কথাই সত্যি? বিড়বিড় করল অয়ন। আমি কি সত্যি মাল্টিভার্সে এসে পড়লাম? সে টলমল পায়ে সামনে এগোতে গেল। পাশ দিয়ে কয়েকজন মানুষ হেঁটে গেল, কিন্তু কেউ তাকে ধাক্কা দিল না বা তার দিকে তাকালও না, যেন সে বাতাস। অয়ন পরীক্ষা করার জন্য একজনের সামনে গিয়ে হাত নাড়ল। লোকটা তার অস্তিত্বই টের পেল না, সোজা তার শরীরের ভিতর দিয়ে চলে গেল যেন বাতাস। অয়নের বুঝতে বাকি রইল না যে সে এখন অদৃশ্য। সে মাঠের একটা ফাঁকা কোণায় সরে এলো। পকেট থেকে ওই অদ্ভুত দর্শন আংটিটা বের করে দেখল, ডাক্তার বলেছিল এটার প্যাচ ঘুরিয়ে দৃশ্যমান বা অদৃশ্য হওয়া যায়। সে আপাতত অদৃশ্য থাকাটাই নিরাপদ মনে করল। হঠাৎ পেটের ভেতর মোচড় দিয়ে উঠল খিদে। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, পেটে দানা পানি পড়েনি, কিন্তু খাবে কি? পকেটে তো কানাকড়িও নেই। আর এই ভিন্ন গ্রহের মতো দুনিয়ায় তার টাকার চল আছে কিনা কে জানে। ঠিক তখনই তার চোখ পড়ল মাঠের উল্টো দিকে এক ঝাঁক চকচকে বার্গার শপের উপর। কাচের শোকেসে সাজানো বার্গার আর ঠান্ডা পানি দেখে জিভে জল এসে গেল। অয়ন ভাবল, আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, তাহলে একটু নিয়ে নিলে ক্ষতি কি? সে ধীর পায়ে দোকানের কাউন্টারের পেছনে চলে গেল। কেউ তাকে খেয়াল করল না। দ্রুত হাতে একটা বড় বার্গার আর পানির বোতল তুলে নিল। অবাক হয়ে দেখল, তার হাতে স্পর্শ লাগামাত্রই বার্গার আর বোতলটাও অদৃশ্য হয়ে গেল। বাহ, দারুণ তো! আমার হাতে যা থাকছে তাও অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল অয়ন। সে দ্রুত পায়ে মাঠের এক নির্জন কোণায় এসে গপগপ করে খেতে শুরু করল। খাওয়া প্রায় শেষ, এমন সময় হঠাৎ রাস্তায় শোরগোল শোনা গেল। অয়ন দেখল এক বিরাট মিছিল এগিয়ে আসছে। হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছে, এমপি রতন হত্যার বিচার চাই, বিচার চাই। অয়ন কৌতূহলী হয়ে ভিড়ের কাছে এগিয়ে গেল। মিছিলের সবার হাতে একটা বড় ছবি। ছবিটা দেখে অয়নের হাত থেকে পানির বোতলটা পড়ে যাওয়ার উপক্রম হল। ছবির লোকটা আর কেউ নয়, তাদের এলাকার কাউন্সিলর রতন। যে রতনের অত্যাচারে অয়নের মতো বাবার মতো অনেকেই অস্থির, সেই রতন এই দুনিয়ায় এমপি। আর এই রতনকে ঘিরেই তার পরিবারের যত দুর্দশা। ভিড়ের মধ্যে দুজন লোক ফিসফিস করে কথা বলছিল। অয়ন কান পেতে রইল। একজন বলল, ভাই, মিছিল করে লাভ কি? আমরা সবাই জানি এই কাজ কার। আরেকজন মাথা নেড়ে বলল, এমপি রতনকে মারার মতো বুকের পাটা এই শহরে ইভান ছাড়া আর কারও নেই, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কিছুই করতে পারবে না। ইভান নামটা শোনামাত্র অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। ইভান, এটা তো তার নিজের ডাকনাম। পুরো নাম ইভান শাহরিয়ার অয়ন। তার নিজের দুনিয়ায় সে একটা ব্যর্থ বেকার ছেলে, আর এই দুনিয়ায় সেই কিনা এমপি হত্যার আসামি। অয়নের হাত পা ঠান্ডা হয়ে গেল। এখানকার অয়ন কি তাহলে কোনো ভয়ঙ্কর মাফিয়া, নাকি তার চেয়েও বড় কোনো গডফাদার? যে অয়ন নিজের বাবার দেনার দায়ে আত্মহত্যা করতে গিয়েছিল, সেই অয়নই এই দুনিয়ায় এত ক্ষমতাবান।
অয়ন মন্ত্রমুগ্ধের মতো ভিড়ের দিকে তাকিয়ে রইল, তার মস্তিষ্কে তখন হাজারো প্রশ্নের ঝড়। অয়ন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এমপি রতন হত্যা হয়েছে, আর তার হুকুমদাতা নাকি স্বয়ং সে, অর্থাৎ এই মহাবিশ্বের ইভান। ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না। যে ছেলেটা নিজের জগতে একটা মশা মারতেও দুবার ভাবে, সে এখানে এত বড় গ্যাংস্টার। কিন্তু কেবল এইটুকু তথ্য জেনে সিদ্ধান্তে আসা বোকামি হবে না। তাকে নিজের চোখে দেখতে হবে এই দুনিয়ার ইভান আসলে কেমন, তার চাল চলন, কথাবার্তা, জীবনযাপন সবটাই জানা দরকার। অয়ন ভিড় ঠেলে বেরিয়ে এলো। তার উদ্দেশ্য এখন একটাই, নিজের বাড়ি খুঁজে বের করা। এই শহরের রাস্তাঘাট অনেকটাই তার পরিচিত শহরের মতো, শুধু অনেক বেশি সাজানো গোছানো আর আধুনিক। অয়ন হাঁটতে শুরু করল তার বাড়ির রাস্তার দিকে। কিছু দূর এগোতেই একটা মোড়ের মাথায় থমকে দাঁড়াতে হলো তাকে। রাস্তার পাশে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে আছে নাকিব। অয়নের নিজের জগতে এই নাকিব এক আতঙ্কের নাম। কাউন্সিলর রতনের স্ত্রীর বোনের ছেলে হওয়ার সুবাদে তার দাপটে এলাকাবাসী তটস্থ থাকে। ছিনতাই, মাস্তানি, এমনকি খুনের মামলাও আছে তার নামে। অয়ন সবসময় চেষ্টা করত এই ছেলেটাকে এড়িয়ে চলতে, পাছে কোনো ঝামেলায় পড়তে হয়। কিন্তু এখানকার দৃশ্যপটও ভিন্ন। নাকিবকে দেখে মনে হচ্ছে সে যেন ভীত সন্ত্রস্ত হরিণ। বারবার এদিক ওদিক তাকাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার এই চোর পুলিশ ভাবভঙ্গি দেখে অয়নের কৌতূহল হল। সে ভাবল, দেখা যাক এই দুনিয়ায় আমার অবস্থানটা আসলে কোথায়। পকেটে হাত দিয়ে আংটির দ্বিতীয় প্যাচটা ভরালো অয়ন। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে উঠল। তারপর ধীর পায়ে বেশ গাম্ভীর্য নিয়ে গিয়ে দাঁড়ালো নাকিবের ঠিক সামনে। নাকিব তখনও এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ সামনে কারো ছায়া দেখে এসে চমকে উঠল। মুখ তুলে ইভ্যান মানে অয়নের চেহারা দেখতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল, যেন সাক্ষাৎ যমদূত দেখছে সামনে। তার হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করল। হাতের জ্বলন্ত সিগারেটটা অজান্তেই পড়ে গেল মাটিতে। নাকিব ধপ করে অয়নের পায়ের কাছে বসে পড়ল। হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভাই, ইভান ভাই, বিশ্বাস করেন আমি জানতাম না আপনি এই রাস্তায় আসবেন। আমায় মাফ করে দেন ভাই, আমি তো শুধু খালুকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না ভাই, প্লিজ ভাই, আমারে মারবেন না। অয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। যে নাকিবকে দেখে সে ভয়ে রাস্তা বদলাত, সেই নাকিব আজ তার পায়ের কাছে বসে প্রাণ ভিক্ষা চাইছে। বুকের ভেতরটা অদ্ভুত এক তৃপ্তিতে ভরে উঠল অয়নের। ক্ষমতার স্বাদ বুঝি একেই বলে? তবে সে তার বিস্ময় প্রকাশ করল না, বরং নিজের ভেতর একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলল। গলার স্বর ভারী করে বলল, তোকে না বারণ করেছিলাম আমার সীমানায় পা রাখতে? সাহস তো কম নয় তোর। নাকিব মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল, যেন চোখের দিকে তাকানোর সাহসটুকুও তার নেই। আর কোনোদিন এমন ভুল হবে না ভাই, আজকের পর আপনি আমার ছায়াও দেখবেন না। দোহাই লাগে ভাই, আমায় এবারের মতো ছেড়ে দেন। অয়ন বুঝল, এই দুনিয়ার ইভ্যান শুধু ক্ষমতাবানই নয়, তার ত্রাসের রাজত্ব অনেক দূর বিস্তৃত। সে মনে মনে ভাবল, একটু নাটক করা যাক। সে নাকিবের দিকে ঝুঁকে ঠান্ডা গলায় বলল, আজকের মতো মাফ করলাম, কিন্তু এরপর যদি আমার বা আমার কোনো লোকের আশেপাশে তোকে দেখি, তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। যা, ভাগ এখান থেকে। নাকিব যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সহজে ছাড়া পেয়েছে। জি ভাইজি, আমি এক্ষুনি যাচ্ছি বলেই সে তড়িঘড়ি করে উঠে উল্টোদিকে দৌড় দিল। একবারও পেছনে ফিরে তাকাল না। অয়ন তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আংটির প্যাচ ঘুরিয়ে সে আবার অদৃশ্য হয়ে গেল। মনে মনে ভাবল, পাওয়ারফুল হওয়াটা মন্দ না, কিন্তু ইভ্যান আসলে কতটা পাওয়ারফুল সেটা তার বাড়ি না দেখলে বোঝা যাবে না। মিনিট 10 হাঁটার পর অয়ন এসে পৌঁছল সেই পরিচিত গলিটায়। কিন্তু গলিটা পরিচিত হলেও পরিবেশটা সম্পূর্ণ অচেনা। যেখানে তাদের নড়বড়ে টিনের চালের বাড়িটা থাকার কথা, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক আলিশান ডুপ্লেক্স ভিলা। বাড়ির গেটে বড় বড় অক্ষরে লেখা শাহরিয়ার ভিলা। অয়ন হাঁ হয়ে তাকিয়ে রইল। সাদা রঙের দালানটি বিকেলের রোদ পড়ে চকচক করছে। গেটের সামনে উর্দি পরা দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। বাড়ির সামনে সুন্দর বাগান, তাতে নাম না জানা বিদেশি ফুলের সমারোহ। এটা আমার বাড়ি, নাকি আমি ভুল ঠিকানায় এলাম? অয়ন বিড়বিড় করল। কিন্তু ভুল হওয়ার তো কথা নয়, আশেপাশের কিছু ল্যান্ডমার্ক ঠিকই আছে। সে অদৃশ্য অবস্থাতেই গেট দিয়ে ভিতরে ঢুকল। সিকিউরিটি গার্ডরা তাকে দেখতে পেল না, নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাড়ির প্রধান দরজাটা খোলা। অয়ন ভেতরে পা দিতেই তার চোখ ধাঁধিয়ে গেল। বিশাল ড্রয়িং রুম, মেঝেতে ইটালিয়ান মার্বেল পাথর, ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি। একদিকে দামি সোফা সেট, অন্যদিকে বিশাল একটা টিভি। এসি চলছে মৃদু শব্দে। ঘর জুড়ে দামি পারফিউমের সুবাস।
ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আছেন কয়েকজন মধ্যবয়স্কা মহিলা। তাদের মাঝখানে যিনি বসে আছেন তাকে দেখে অয়নের পা আটকে গেল মেঝেতের সঙ্গে। তিনি অয়নের মা, কিন্তু এ এক অন্য মা। অয়নের চেনা মায়ের পরনে থাকে তালি দেওয়া শাড়ি, চোখে মুখে থাকে রাজ্যের ক্লান্তি আর হতাশা। কিন্তু এখানকার মায়ের পরনে দামি সিল্কের শাড়ি, হাতে সোনার বালা। সবচেয়ে বড় কথা, তিনি প্রাণ খুলে হাসছেন। তার হাসিতে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, নেই পাওনাদারের ভয়ের ছায়া। মায়ের এই হাসিমুখ কত বছর দেখেনি অয়ন। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অয়নের। ইচ্ছে করল ছুটে গিয়ে মায়ের কোলে মাথা রাখতে, কিন্তু সে অদৃশ্য। আর তাছাড়া এই মা তো তার নয়, এই মা ইভ্যানের। অয়ন চোখের কোণে জমা পানিটুকু মুছে ফেলল। হঠাৎ ওপরতলা থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো, নারী কণ্ঠ। অয়নের কান খাড়া হয়ে গেল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। দোতলার করিডোরটা আরও সুন্দর। হাসির শব্দটা আসছে বাঁ পাশের বড় ঘরটা থেকে। অয়ন দরজার কাছে গিয়ে উকি দিল। ঘরের ভেতরটা রাজপ্রাসাদের শয়নকক্ষের মতো সাজানো। বিশাল খাটের উপর বসে আছে সাবিহা, আর তার পাশে দাঁড়িয়ে আছে ইভান, মানে এই দুনিয়ার অয়ন। ইভানকে দেখে অয়ন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আয়নায় সে নিজেকে যেমন দেখে, এই ইভান তার চেয়ে বহু গুণ আলাদা। উস্কো খুস্কো চুল আর মলিন চেহারার বদলে ইভানের চুলগুলো সুন্দর করে ছাঁটা, চাপ দাড়ি, পরনে দামি ব্র্যান্ডের টি শার্ট আর ট্রাউজার। তার শারীরিক গঠনও অয়নের মতো রোগা নয়, বরং জিম করা সিক্সপ্যাক বডি। চোখে মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। সাবিহার পরনে একটা হালকা গোলাপি রঙের জামা। সে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ছে। অয়নের দুনিয়ায় যে সাবিহা তাকে ছেড়ে চলে গিয়েছিল দারিদ্র্যের কারণে, সেই সাবিহা আজ এখানে কত সুখী। তার চোখে মুখে সেই চিরচেনা উজ্জ্বলতা, যা অভাবের তাড়নায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ ইভান সাবিহার কোমর দু হাতে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। সাবিহা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, উফ ইভান, ছাড়ো তো, এখন এসব কি করছো? হ্যাঁ, নিচে মেহমান আছে, আন্টিরা যদি হঠাৎ ডেকে পাঠান তখন কি হবে? ইভান সাবিহার মুখের উপর ঝুঁকে তার কপালে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। খুব গভীর আর রোমান্টিক স্বরে বলল, নিজের বউকে আদর করব তাতে কার কি? আর বউকে ভালোবাসার সময় সব ডাকাডাকি নিষিদ্ধ। দরজা লক করা আছে, কেউ আসবে না। সাবিহা লাজুক হেসে ইভানের বুকে আলতো ধাক্কা দিল। ধুর, আমার একদম মুড নেই বাবু, ছাড়ো, আমি নিচে যাচ্ছি। ইভান হাসল। সেই হাসিতে কোনো কুটিলতা নেই, আছে কেবল ভালোবাসা। সাবিহা উঠে জামা ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। অয়ন দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা ঈর্ষা আর আনন্দে তোলপাড় করছে। একদিকে নিজের ব্যর্থতা, আর অন্যদিকে নিজেরই আরেক সত্তার এই আকাশচুম্বী সাফল্য। তবে সে খুশি হলো এটা ভেবে যে কোনো এক পৃথিবীতে অন্তত সে আর সাবিহা এক হতে পেরেছে। সাবিহা ভালো আছে, সুখে আছে। ইভান কিছুক্ষণ বিছানায় বসে রইল, তারপর উঠে পাশের ঘরের দিকে পা বাড়াল। অয়ন কৌতূহলী হয়ে তার পিছু নিল। পাশের ঘরটা কোনো শোবার ঘর নয়, এটা অনেকটা সায়েন্স ফিকশন মুভির ল্যাবের মতো। ঘরের তাপমাত্রা বেশ কম, চারদিকের দেওয়ালে সাউন্ড প্রুফিং ফোম লাগানো। ঘরের মাঝখানে বিশাল একটা ডেস্ক, আর তার ওপর সাজানো রয়েছে অন্তত 4-5টা বিশাল কার্ভড মনিটর। সিপিইউগুলোর ভেতর থেকে নীল আর লাল আলো বের হচ্ছে। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে আরও নানা রকম গ্যাজেট। ইভান একটা সুইচ টিপতেই মনিটরগুলো জ্বলে উঠল। অয়ন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। স্ক্রিন জুড়ে দুর্বোধ্য সব কোডিং আর গ্রাফিক্সের খেলা। অয়ন নিজে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল, কিন্তু অর্থাভাবে পড়ালেখা শেষ করতে পারেনি। তবে সেটুকু জ্ঞান দিয়ে সে বুঝতে পারল ইভান এখানে কোনো সাধারণ কাজ করছে না। স্ক্রিনের একপাশে খুলে আছে একটা বিশাল ম্যাপ, অন্য পাশে শেয়ার মার্কেটের ওঠানামার জটিল সব গ্রাফ। আরেকটা মনিটরে চলছে কোনো এক সফটওয়্যার তৈরির কাজ। অয়ন ভালো করে লক্ষ্য করে বুঝল ইভান একজন হাই প্রোফাইল সফটওয়্যার ডেভেলপার। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন টেক জায়েন্টের সাথে তার পার্টনারশিপ রয়েছে। ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি আর এআই ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। অয়ন মুগ্ধ হয়ে ভাবল, ইস, আমার স্বপ্নটাই এখানে সত্যি হয়েছে। আমি তো এমন কিছুই হতে চেয়েছিলাম। ইভান আজ তার মেধা দিয়ে বিশ্ব জয় করেছে। তার এই বিত্তবৈভব, এই ক্ষমতা সবই তার নিজের অর্জিত। কিন্তু পরক্ষণেই একটা খটকা লাগল অয়নের। সবকিছুই তো ঠিক আছে, ইভান সফল, ধনী, সুখী, তার আয়ের উৎসও পরিষ্কার, প্রযুক্তি আর ব্যবসা। তাহলে কেন তাকে এমপি রতনের মতো একজন লোককে খুন করার অর্ডার দিতে হলো? একজন সফল ব্যবসায়ী আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে আন্ডারওয়ার্ল্ডের কি সম্পর্ক? অয়ন লক্ষ্য করল ইভান একটা এনক্রিপ্টেড উইন্ডো ওপেন করল। সেখানে কিছু অচেনা ভাষায় মেসেজ আদান প্রদান হচ্ছে। ইভানের ভ্রু কুঁচকে আছে, কপালে চিন্তার ভাঁজ। সে কি তাহলে এই বৈধ ব্যবসার আড়ালে আরও ভয়ঙ্কর কিছুর সাথে জড়িত? কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র, নাকি কোনো গোপন সরকারি প্রজেক্ট?
অয়ন কম্পিউটারের স্ক্রিনের আরও কাছে এগিয়ে গেল যদি কিছু পড়া যায়। ঠিক তখনই ইভানের ফোনটা বেজে উঠল। ইভান ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিল। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, স্যার, কাজ তো শেষ, কিন্তু পুলিশ কমিশনার খুব ক্ষেপে আছেন। তিনি নাকি পার্সোনালি ইনভেস্টিগেশন শুরু করবেন। ইভান চেয়ারে হেলান দিয়ে খুব শান্ত গলায় বলল, কমিশনারকে নিয়ে ভেবো না, তার ফাইলটা রেডি করো, কাল সকালেই তার কুকর্মের সব প্রমাণ তার ইমেলে পাঠিয়ে দেবে। নিজের চাকরি বাঁচাতে সে নিজেই চুপ হয়ে যাবে। অয়নের পিলে চমকে উঠল। পুলিশ কমিশনারকেও ব্ল্যাকমেল করার ক্ষমতা রাখে ইভান? কে এই ইভান? নিছুটি এক জিনিয়াস নাকি এক ঠান্ডা মাথার অপরাধী? অয়ন বুঝতে পারল মাল্টিভার্সের এই গল্পটা যতটা সুন্দর মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি জটিল আর বিপজ্জনক। পরবর্তী পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ, বিদায়, শুভরাত্রি।